রাত আনুমানিক 10:30টার মতো হবে। এত জোরে বৃষ্টি পড়ছে যে সামনে কি হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে। আষাঢ় শ্রাবণ মাস, এই 2 মাস বৃষ্টি হওয়াটা বেশ স্বাভাবিক। আমার নাম রানা। আমি বাড়ি থেকে এই দুর্যোগের রাত্রে বেরিয়েছি একটা বেকায়দায় পড়ে। ছোটবেলা থেকেই আমার মায়ের জিদের কাছে কেউ টিকে থাকতে পারে না। মা যখন যেটা মুখ দিয়ে বলবে তখন সেটাই করতে হবে, না হলে কোনো কথাই নেই, ভাতে খাওয়া বন্ধ করে দেবে। আগামী মঙ্গলবার আমার ছোট চাচাতো বোনের বিয়ে, সেজন্য যাচ্ছি ভবানীপুরে। সেখানে বাবার এক পুরনো বন্ধু থাকে, আর মায়েরও এক কথা, আজকে যেন আমি তাকে দাওয়াতটা দিয়ে আসি। কি আর করার, মাকে অনেক ভালোবাসি, তার কথা একটাও ফেলতে পারি না, সে কারণে চলছি। মায়ের মুখে শুনেছি আমাদের আগে কোনো অর্থ সম্পদ ছিল না তেমন। সে সময় আমাদের চলাফেরা খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হতো। তখন বাবার বন্ধু, উনি আমাদের অনেক সাহায্য করেছেন। আর আজ আমার বোনের বিয়েতে যদি তাকে নিমন্ত্রণ না করা হয় তাহলে কি আর হয়? সেজন্য তার বাসায় যাওয়া এতটা জরুরি। মনে মনে এসব কথাই ভাবছিলাম, কিন্তু হঠাৎ গাড়ি চালক একটু দূরে যেতেই গাড়ি কড়া ব্রেক করে আটকালো। সে সময় মনে হয় আমার সামনে গ্রিলের সঙ্গে ধাক্কা খাবো খাবো অবস্থা। এমনিতে মন মাইন্ড খুব ভালো না, তার মধ্যে এমন অবস্থা, খুব রাগ উঠলো আমার। কি মশাই, কী শুরু করেছেন আপনি? এভাবে কেউ গাড়ি ব্রেক করে? একটু হলে তো মাথাটা ফেটে যেত। এরপর ড্রাইভারের দিকে ভালো করে তাকাতে বুঝলাম সে আমার ধমকে বেশ ভয় পেয়েছে। এরপর আমতা আমতা করে বলল, আমাকে মাফ করবেন ভাই। আমার না হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, তাই তো তাড়াতাড়ি করে গাড়িটা থামালুম। হ্যাঁ ভাইয়া, আমি আর সামনে যেতে পারবো না, আপনি এখানেই নেমে পড়ুন। লোকটির মুখে এমন কথা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। রাগে আমার মাথা গরম, কি করব বুঝে উঠতে পারছি না। অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করলাম। আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? ভবানীপুরের কথা বলে তো ভাড়া ঠিক করেছি। কই, তখন তো কিছু বললেন না। তাহলে কেন এই মাঝপথে রাস্তায় এসে কি হলো আপনার? তাছাড়া এই রাতের বেলা এই শুনশান রাস্তায় আমি গাড়ি পাবো কোথায়? দেখুন ভাই, আমি অত কিছু বুঝি না, দরকার হলে আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না। আপনি তারপরও গাড়ি থেকে নেমে যান। আর শুনুন, আপনাকে বলি, যদি পারেন তাহলে পায়ে হেঁটে চলে যান। এই বৃষ্টির মধ্যে এই রাতে এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না। গাড়ি চলাচল করে না কেন? আর গাড়ি চলুক বা না চলুক, আমি অত কিছু বুঝি না। প্রয়োজন হলে আপনাকে টাকা বেশি দেবো, তাও আমাকে গিয়ে পৌঁছে আসেন। ভাই, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। আমি সত্যি আপনাকে নিয়ে যেতাম যদি বৃষ্টি না আসতো। আমি শুনেছি এই রাস্তায় বৃষ্টির মধ্যে যদি কোনো গাড়ি চলে তাহলে তার সাথে খুব খারাপ কিছু ঘটে যায়। বেশিরভাগ সময় সড়ক দুর্ঘটনা ঘটে। আপনি আমাকে ক্ষমা করে দেন ভাই। লোকটিকে অনেক কিছু বোঝালাম, অনেক কথা বললাম, টাকাও বাড়িয়ে দিতে চাইলাম, কিন্তু কোনোভাবে যেন আমার কথাই শুনছে না। আমাকে এসব কী সব বানিয়ে বানিয়ে বলিয়ে গাড়ি থেকে নেমে তার গাড়ি নিয়ে চলে গেল ওখান থেকে। বৃষ্টির মধ্যে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি এই একা বালক। ভাগ্যিস বাসা থেকে আসতে ছাতাটা নিয়ে এসেছিলাম, তা না হলে এই মাঝ রাস্তায় বৃষ্টিতে এখানেই ভিজতে হতো। এভাবে ছাতাটা মাথায় নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, গাড়ির অপেক্ষা করছি। আশেপাশে কোথাও কেউ নেই, একদম ফাঁকা। রাস্তার এপাশে ওপাশে ঝোপঝাপ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর লক্ষ্য করলাম দূরে কিছু আলো মিটমিট করে জ্বলছে। আর একটু ওয়েট করার পর বুঝলাম ওইটা একটা গাড়ির হেডলাইট। আর তখনই বুঝতে পারলাম
এটা একটি বাস হবে। কি মিথ্যাবাদী লোক রে বাবা, আমাকে বললো কোনো গাড়ি আসবে না, অথচ বাস এসে হাজির। বাসটি কাছে আসতেই আমি হাত দেখাতে বাসটি দাঁড়িয়ে পড়লো আমার সামনে। বৃষ্টিতে আর কিছু না ভেবেই বাসে উঠে পড়লাম। কিন্তু গাড়ির ভিতরে ঢুকে দেখলাম বাহ, অনেকগুলো লোক বসে আছে, কিন্তু অন্ধকারের মাঝে কারো চোখ মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কেমনভাবে অদ্ভুত আকারে সামনের দিকে তাকিয়ে আছে, কোনো সারা শব্দ নেই। আর কিছু না ভাবা চিন্তা করে ওদের সামন দিয়ে সিটে গিয়ে বসলাম, কিন্তু কেউ আমার দিকে যেন তাকালোই না। একটু দূরে যেতেই আমি বাসের কন্ডাক্টরকে ডাকলাম টাকা দেওয়ার জন্য। কন্ডাক্টর ভাই শুনছেন? আমার কথা শুনে মধ্যবয়সী একটা লোক আমার সামনে এসে বলল, জি ভাই বলুন। আমি ভবানীপুর যাব, ভাড়া কত? আর বাসে কোনো আলো নেই কেন? দয়া করে লাইটগুলো জ্বালিয়ে দিন। এই বাসে কোনো দিন লাইট জ্বলবে না, আর আপনাকে ভাড়াও দিতে হবে না। কথাটি বলেই যেন লোকটি খিলখিল করে হাসতে লাগলো। লোকটির কথা শুনে মনে মনে বেশ ভয় পেয়ে গেলাম। কি এমন সব আবোল তাবোল কথা বলছে? যাকগে, ভাড়া না নিলে আমার কি, আমারই ভালো। তারপরে লোকটিকে এই জায়গার বিষয়ে কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি শুনেছি এই রাস্তার মধ্যে বৃষ্টির মধ্যে গাড়ি চলে নাকি কোনো না কোনো দুর্ঘটনা হয়। একদম সত্য কথা ভাইয়া। তাই যদি হয় তাহলে আপনারা যে গাড়ি চালাচ্ছেন এই গাড়ির কোনো কিছু হবে না? আমাদের আবার কি হবে? আমাদের যা হওয়ার তা তো অনেক আগেই হয়ে গেছে। এখন যা হবার তা হবে আপনার সাথে। কন্ডাক্টরের কথা শুনে সবাই যেন হাসতে লাগলো। এরপর ভালোভাবে তাকালাম, সবার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। ওদের শরীরের চেহারা দেখে মনে হচ্ছিল গায়ে এক ফোঁটা রক্ত নেই। আমার ভয়ে যখন হাত পা থরথর করে কাঁপতে লাগলো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি করব আর কি হতে যাচ্ছে আমার সঙ্গে। বরফের মতো ঠান্ডা হতে লাগলো আমার শরীর। মূর্তির মতো বসিয়ে ওদের শুধু হাসি তামাশা দেখছিলাম আমি। তবে কি বাসটায় উঠে অনেক বড় ভুল করলাম? কি হচ্ছে আমার সাথে? এমন সব প্রশ্ন আমার ভিতরে ঘোরপাক খাচ্ছিল। মনটাকে যেন কিছুতেই সামলাতে পারছি না। হাসি থামিয়ে কন্ডাক্টর বলে উঠল, আমরা কেউ বেঁচে নেই, আমরা এই রকমই এক পথযাত্রী। বিয়ের পর খাওয়া দাওয়া সেরে বাসা ফিরছিলাম। আমরা বুঝতাম না যে এই রাস্তায় বৃষ্টি রাতে গাড়ি চালিয়ে গেলে বিপদ হয়। আমরা এই জন্য সবাই অনেক মজা করছিলাম, কিন্তু কোথা থেকে যেন হঠাৎ এক পিকনিকের বাস চলে আসে। ড্রাইভার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে ব্রেক কষলেই আমাদের বাসটা উল্টে যায়। তখনও আমার জ্ঞান ছিল। আমি দেখলাম আমার সামনে আর কোনো পিকনিকের বাস নেই। এরপর ভালো করে তাকাতেই দেখলাম পাশে কয়েকজন যুবক ছেলে আমাদের দেখে হাসছে। সেই মুহূর্ত থেকে আর আমার এই প্রাণ শরীরে রইল না। এরপর আমরা সকলেই মারা পড়ি। এরপর থেকেই আমাদের এই রাস্তা এই পথ দিয়ে ঘুরে বেড়ায়। এই রাস্তায় যারা বিপদে পড়ে আমরা তাদের সাহায্য করি। ভাগ্যিস আপনি ওই গাড়ি থেকে নেমেছেন আর আমাদের বাসে উঠে পড়েছেন। যদি তাদের বাসের সামনে পড়তেন তাহলে আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারতেন না। তাদের মানে তারা কারা? পিকনিকের একটি বাস রাতে পিকনিক শেষে
বাসায় ফিরছিলেন তারা। মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়। এতটাই বৃষ্টি পড়ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ড্রাইভারও বুঝতে পারেনি। ড্রাইভারও খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন। এরপর হঠাৎ করে একটা মালবাহী ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। এই বৃষ্টির মধ্যে কোনো মানুষজনের সাহায্য না পারায় সকলেই মারা যায়। তখন থেকেই রাতে বৃষ্টির মধ্যে যে এই রাস্তায় আসে গাড়ি চালিয়ে, তাকে কোনো না কোনোভাবেই হত্যা করে। তাই বলছি, এ পথে আর কোনো দিন আসবেন না। ঠিক তখনই আমার মাথাটা কেমন যেন চক্কর মেরে উঠছিল। কিছু দেখা যাচ্ছিল না সামনে। এরপর লক্ষ্য করলাম, এ কি, আমি রাস্তার এক পাশে দাঁড় হয়ে আছি, হাতে ছাতা ধরে আছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম আজকে প্রাণে বেঁচে গেছি। পরের দিন কাকুর বাড়িতে গিয়ে বিয়ের নেমন্তন্ন দিয়ে আর এক মুহূর্ত দেরি করিনি। দিন 10টার গাড়িতেই রওনা হলাম আমার বাড়ির উদ্দেশ্যে।